শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যানেলে। গল্প পাঠে আমি কল্লোল। আজকে দ্বিতীয় পর্ব। সনাতনবাবু ভেতরে গিয়ে স্ত্রীকে ডেকে আনলেন। মধ্যবয়স্কা সাধারণ চেহারার ভদ্রমহিলা, মুখে বুদ্ধির ছাপ আছে। মাফ করবেন, আপনি অসুস্থ, তবু বিরক্ত করছি। অসুস্থ তো তেমন কিছু নয়, প্রশ্ন করতে পারেন। ভজনবাবু কেমন লোক? ভালো নয়, গ্যারেজটার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। ওকে বলছি বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি কিনতে। গ্যারেজের শব্দে যে আপনাদের অসুবিধা হতো সে তো বুঝলাম, কিন্তু ভজনবাবুকে কতটা চিনতেন? চিনতাম একটু আধটু, দেখতাম প্রায়ই। দেখে কি মনে হতো? মনে আবার কি হবে, চেহারাটা ভালো, একটা মারুতি গাড়ি করে আসা যাওয়া করত। ইদানিং তো থাকতোই এখানে। কখনো আলাপ হয়নি? তা হবে না কেন? কি সূত্রে আলাপ? আমরা বছর 4 হলো এই বাড়ি করেছি। ভজনবাবু তার বছরখানেক আগে ওখানে গ্যারেজ করেন। বাড়ি করার ম্যাটেরিয়াল আমরা ওর গ্যারেজেই রাখতাম। তখন ওর ব্যবসা বড় হয়নি। ওর ক্লায়েন্টরা কিরকম? ইদানিং তো দেখতাম বেশ বড়লোক মারোয়ারি আসছে। শুনেছি ওর খদ্দেররা বেশিরভাগই বড়লোক। ঘটনার দিনের কথা মনে আছে? থাকবে না কেন? তবে আমরা কিছু দেখিও নি, শুনিও নি। রিঙ্কুকে যে সন্ধ্যাবেলা থেকে পাওয়া যাচ্ছিল না, এ খবর কি জানতেন? না, আমাদের কেউ বলেনি। রিঙ্কুর একটু তফাতে থাকে, মাঠের ওপাশে, পাড়াটা আলাদা। রিঙ্কুকে তো চিনতেন? হ্যাঁ, ছোট থেকে দেখছি। ওর মা যখন এখানে থাকতো তখন কয়েকবার গেছি ওদের বাড়িতে। ওর মাও আসতো। মা কেমন মহিলা? খারাপ তেমন কিছু তো দেখিনি। দেখতে সুন্দর ছিল আর উগ্র সাজগোজ করত। আর কিছু? না, আর কি বলুন। ভজনবাবু সম্পর্কে আর কিছু বলতে পারেন? না। রিঙ্কু মেয়েটা কেমন ছিল? ভালো নয়, বড্ড উড়নচণ্ডী। সে কি খুব ঘন ঘন ভজনবাবুর কাছে আসতো? হ্যাঁ, রোজ। দুজনের তো খুব ভাব ছিল দেখেছি। কিরকম ভাব? মাখামাখি ছিল বেশ। কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন? দুজনে গাড়ির সিটে ঘেঁষাঘেঁষি করে বসে গাড়ি চালাতে দেখেছি। রিঙ্কুর অনেক ছেলেবন্ধু ছিল? ও বাবা, সে অনেক ছিল। তারা ভজনবাবুকে হিংসা করত না? করত বোধহয়। গ্যারেজে তো কতবার বোমা পড়লো, হামলা হলো। কেন হাঙ্গামা হতো কে জানে বাবা। সেই হামলার লিডারশিপ কে দিত বলতে পারেন? না, হাঙ্গামা হলে আমরা জানলা বন্ধ করে দিই। গ্যারেজটার জন্য আমাদের খুব অশান্তি হচ্ছে। গ্যারেজটা উঠে গেলে আপনাদের সুবিধা হয়? হবে না, খুব হয়। দিন না উঠিয়ে। ভজনবাবু কনভিক্টেড হলে গ্যারেজ উঠেও যেতে পারে। তাই হোক বাবা, কদিন গ্যারেজটা বন্ধ বলে খুব শান্তিতে আছি। শচীনন্দন বাবু, আপনার শোকটা যে কতখানি তা বুঝতে পারছি। এই সময় আপনাকে ডিস্টার্ব করা হয়তো উচিত নয়। আপনার অস্বস্তি হলে আমি আপনাকে প্রশ্ন করবও না। শচীনন্দনের বয়স মাত্র 42 হলেও শরীরে অতিরিক্ত চর্বির জন্য বয়স্ক বলেই মনে হয়। মাথায় টাক, প্রচুর কেঁদেছেন বলে চোখ দুটো এখনো রক্তিম। মুখে গভীর শোকের ছাপ, দৃষ্টিতে শূন্যতা। মাথা নেড়ে শচীনন্দন বললেন, না, কোনো অসুবিধা হবে না। কি জানতে চান বলুন। আপনার ডিভোর্স কতদিন হয়েছে? বছর 7-8। ডিভোর্সের কারণটা কি? আমার মেয়ের মৃত্যুর সঙ্গে এই ব্যাপারের কি সম্পর্ক? হয়তো সম্পর্ক নেই, ইচ্ছে না হলে বলার দরকার নেই। শচীনন্দন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টু কাট এ লং স্টোরি শর্ট, আমার স্ত্রী শ্যামলী আরেকজন লোকের প্রেমে পড়েছিল। লোকটি কে?
শুনেছি ওর পূর্ব প্রণয়ী, তার নাম সুজিত। তার এখন কোথায় থাকেন? কানপুরে। রিঙ্কুর খবর কি তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, শ্যামলী তো 3-4 দিন হলো চলেও এসেছে, এই বাড়িতেই আছে। ওর হাজব্যান্ড এসেছেন কি? না, ওর এ পক্ষের 2টো মেয়েকে নিয়ে এসেছে। ডিভোর্সের পর উনি রিঙ্কুর কাস্টাডি চাননি? না, বোধহয় সুজিতের ইচ্ছা ছিল না। শুনেছি আপনি রিঙ্কুর দেখাশোনা করার সময় পেতেন না। ঠিকই শুনেছেন, আমার ব্যবসাটা বড়, মাছের ব্যবসা। একা মানুষ সামাল দিতে হিমশিম খাই। তবে রিঙ্কুর দেখাশোনা আমার মা আর বাবাই করেন, ঝি চাকরের অভাব নেই। শ্যামলী দেবীর সঙ্গে কি আপনার বাবা মার বনিবনা ছিল না? না, আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, কিন্তু মা বাবাকে আমি ফেলি কি করে বলুন? ডিভোর্সের কারণ সেটাই নয় তো? সেটা অপ্রধান কারণ। আমি শ্যামলীর জন্য আরেকটা বাড়ি করে দিচ্ছিলাম। জানলা দিয়ে তাকালে দেখতে পাবেন বাড়িটা খানিকটা হয়ে পড়ে আছে। বলেছিলাম কাছাকাছি আলাদা থাকো, তাহলে খিটিমিটিও লাগবে না, সম্পর্কটাও ভালো থাকবে। ও রাজি ছিল। কাজে ডিভোর্সের কারণ আমার মা বাবা হতে পারেন না। বুঝলাম। রিঙ্কু সম্পর্কে আপনি কতটা ওয়াকিবহাল ছিলেন? মেয়েটা চঞ্চল ছিল, ডাকাবুকু। অবাধ্য ছিল কি? একটু ছিল। আপনাকে কেমন ভালোবাসতো? খুব। বলেই শচীনন্দন দুহাতে মুখ ঢেকে রইল, কান্না চাপার চেষ্টা করতে লাগলো। সবর চুপ করে বসে রইল। মিনিট কয়েক পর ধাতস্থ হয়ে শচীনন্দন বলল, ওর সম্পর্কে পাড়ায় দুর্নাম শুনবেন, কিন্তু বিশ্বাস করুন রিঙ্কু খারাপ ছিল না। আদর পেয়ে পেয়ে একটু স্বাধীন চেতা হয়ে উঠেছিল। এরকম হতেই পারে। আপনি কি জানেন ভজনবাবুর সঙ্গে ওর কিরকম রিলেশন ছিল? কি করে বলবো, ভজন মাঝে মাঝে আমার বাড়িতে আসতো। একটু গম্ভীর আর চুপচাপ মানুষ, আমার ওকে খারাপ লাগতো না। রিঙ্কু কি কখনো বাড়ির কাউকে জানিয়েছিল যে ও ভজনবাবুকে বিয়ে করতে চায়? না, সেরকম ভাবে কিছু জানায়নি। তবে তবে কি? আমার মায়ের কাছেও প্রায়ই ভজনবাবুর গল্প করত। কিরকম গল্প? ভজনকে যে ও খুব পছন্দ করে সে কথাই বলতো। পছন্দটা হৃদয় পর্যন্ত পৌঁছেছিল কিনা জানেন? শচীনন্দন একটু থতমত খেয়ে বলল, আমি মাকে ডাকছি, আপনি তার সঙ্গে কথা বলুন। শচীনন্দন গিয়ে তার মাকে ডেকে আনলেন। মায়ের সঙ্গে ছেলের মুখশ্রীর অদ্ভুত মিল। মা অবশ্য রোগা মানুষ, বয়স মধ্য 60, মুখে গভীর শোক থম ধরে আছে। মাসিমা কিছু মনে করবেন না। না বাবা, বলো। ভজনবাবুর সঙ্গে রিঙ্কুর সম্পর্ক কেমন ছিল? কি করে বলবো, খারাপ তো কিছু মনে হয়নি। ভজনবাবুকে আপনার কেমন লোক বলে মনে হয়? তাকেও খারাপ লাগেনি, মিশুকে ছিল না, এই যা। রিঙ্কু কি তাকে ভালোবাসতো বলে মনে হয়? মানে রিঙ্কুর কথায় তেমন কিছু কি ধরা যেত? শচীনন্দনের মা মাথা নেড়ে বললেন, বলতে পারবো না বাবা, আজকালকার মেয়েদের কি অত সহজে বোঝা যায়? তাছাড়া রিঙ্কুর বয়সটাই বা কি বলো, বুদ্ধি শুদ্ধি তো ছিল না। রিঙ্কু কি বোকা ছিল? তাও নয়, লেখাপড়ায় বেশ মাথা, কথাবার্তায় চৌকস, আবার আগুপিছু না ভেবে হুটহাট এক একটা কাজ করে বসত। কিছু মনে করবেন না, ভজনবাবু ছাড়া আর অন্য কোনো ছেলের প্রতি ওর সফটনেস ছিল কি? ওসব জানি না বাবা, তবে ছেলে ছোকরাদের সঙ্গে মিশত খুব। শচীনন্দন বললেন, এসব জেনে আর কি হবে, খুনি তো ধরা পড়েই গেছে। সেটা ঠিক, তবে আমাদের কেস সাজাতে হলে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখে নিতে হবে। কোনোখানে ফাঁক থাকলে সেই ফাঁক দিয়ে দোষী পার পেয়ে যায়। পার পেয়ে যাবে কোথায়? পুলিশ ছাড়লেও এ পাড়ার লোক ওকে পিটিয়ে মেরে ফেলবে। মৃদু হেসে সাবর বলল,
হ্যাঁ, জনগণের আদালতে তো সেরকমই হয়। শচীনন্দন বাবু, ভজনবাবুর গ্যারেজে বার কয়েক হামলা হয়েছে, কেন জানেন? চাঁদার জন্য। ব্যবসা করলে বেকার ভাতা না দিয়ে রেহাই নেই, সেটা নিয়ে গন্ডগোল। ও তো মারও খেয়েছে। কে মেরেছিল? হাবু আর যোগুর দল। আর কারোর সঙ্গে ভজনবাবুর শত্রুতা ছিল কি? গ্যারেজটার জন্য পাড়ার লোকেদের অসুবিধা হচ্ছিল, আরো কি কি সব জানো, অত ডিটেলসে জানি না, তবে অশান্তি ছিলই। ভজনবাবু কি একটু মারকুটটা একরোখা লোক? তা বোধহয় একটু আছে। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন যে ভজনবাবু আপনার মেয়েকে ওরকম নৃশংসভাবে মেরেছে? শচীনন্দন অনেকক্ষণ ভাবল, খুব চিন্তিত, তারপর মৃদু গলায় বলল, আর কে মারবে? সম্ভাবনার কথা বলছি। আপনারা কি আর কাউকে সন্দেহ করছেন? আরে না, আমার মেয়েকে মেরে কার কি লাভ বলুন? একটু হয়তো দুষ্ট ছিল, কিন্তু এত বড় শাস্তি ওর কেন হলো? মেয়েটা আমার। শচীনন্দন হঠাৎ কান্নায় কেঁপে কেঁপে উঠতে লাগলো। মা এসে ছেলেকে দুহাতে ধরে বলল, ওকে এবার রেহাই দাও বাবা, গত 8 দিন ধরে ওর যে কি অবস্থা। ঠিক আছে মাসিমা। আপনি কি তদন্তের ব্যাপারে কথা বলবেন? শ্যামলী নামক মহিলাটির মুখে শোক এবং রাগের মাখামাখি লক্ষ্য করল স্বপন। রাগটাই বেশি। বেশ সুন্দর ঢলঢলে মুখশ্রীতে একটু কাঠিন্য আছে। গম্ভীরভাবে শবরের দিকে চেয়ে বলল, আপনাদের উচিত রিঙ্কুর বাবাকেও অ্যারেস্ট করা। কেন? কেন সেটা আবার জিজ্ঞেস করছেন? ব্যবসা ব্যবসা করে স্বার্থপর লোকটা মেয়েটার দিকে একটু নজরে রাখলো না? ও যদি মানুষ হতো তাহলে মেয়েটার এরকম পরিণতি হতো বলে ভাবেন? আপনি একটু শান্ত হন। শান্ত হব? কি ভেবেছেন আপনারা? খুনের ফাঁসি হোক, 100 বার হোক, কিন্তু যার অবহেলার ফলে আমার ফুলের মতো মেয়েটা মরল, সে কেন রেহাই পাবে? ঠিক কথা, সে প্রশ্ন আপনাকে আমারও করতে ইচ্ছে করছে। তার মানে? আপনি যখন শচীনন্দন বাবুকে ছেড়ে চলে যান, তখন রিঙ্কু মাইনর। আপনি ইচ্ছে করলে তো মেয়েকে নিয়ে যেতে পারতেন, নেননি কেন? নিনি বলে আমার মেয়েটাকে অবহেলা করা হবে? শুধু আমারই তো মেয়ে নয়, ওরও তো। এটা আমার প্রশ্নের জবাব হলো না। আমি জানতে চাই আপনি মেয়েকে নেননি কেন? মুখ ঘুরিয়ে নিয়ে শ্যামলী বলল, আমার অসুবিধে ছিল। কিরকম অসুবিধে? এই প্রশ্নের জবাব কি দিতেই হবে? না দিলেও কিছু করার নেই, ইচ্ছে না হলে বলবেন না। আমার সেকেন্ড হাজবেন্ড রাজি ছিলেন না। আপনি কানপুরে থাকেন? হ্যাঁ। অত দূর থেকে মেয়ের খবর নিতেন কিভাবে? চিঠি লিখে। শচীনন্দন বাবুকে লিখতেন? না। তাহলে? পাড়া প্রতিবেশীদের লিখতাম। পার্টিকুলারলি কাকে? সে আছে, রিঙ্কু একটু বড় হওয়ার পর ওকে লিখতাম। রিঙ্কু কি জবাব দিত? হ্যাঁ। সে কি আপনার জন্য ফিল করত? নিশ্চয়ই। আপনার ডিভোর্স কতদিন হয়েছে? 8 বছর। রিঙ্কুকে আপনি কত বছর দেখেননি? 4 বছর আগে এসে দেখে গেছি। 4 বছর লম্বা সময়, মেয়েটাকে দেখতে ইচ্ছে হতো না? হবে না, সবসময় তোর কথা ভাবতাম, কিন্তু ওখানে আমার নিজস্ব একটা ব্যবসা আছে। কিসের ব্যবসা? বাচ্চাদের ড্রেস তৈরির ব্যবসা। টাকা কে দিয়েছিল? সুজিত, মানে আমার সেকেন্ড হাজবেন্ড। উনি কি আপনার আগে থেকে চেনা? হ্যাঁ, ছেলেবেলা থেকেই। ওকে আগে বিয়ে করলেন না কেন? সেটা দিয়ে এই তদন্তে কি দরকার? কখন কোনটা কাজে লাগে তার কি ঠিক?
বিয়ে করিনি বাধা ছিল বলে। কিসের বাধা? আমার বাবা রাজি ছিলেন না। কেন, জাতের বাধা ছিল? না। তবে সুজিতকে আমার বাবা পছন্দ করতেন না। আপনার বাবা বেঁচে আছেন? না। ঠিক আছে, আমি আপনার আর সময় নষ্ট করব না। লোকটার ফাঁসি কবে হবে? কার ফাঁসি? ওই লোকটার যে আমার মেয়েকে খুন করেছে। ফাঁসি দেওয়ার মালিক তো আমি নই। ওকে আমার হাতে ছেড়ে দেবেন? কেন? আইনের ফাঁক দিয়ে হয়তো বেরিয়ে যাবে, তার চেয়ে আমার হাতে ছেড়ে দিন। কি করবেন? খুন করব। সবর হাসল। লোকটাকে কেউই পছন্দ করে না দেখছি। পছন্দ করার কথা নাকি? রেপ আর খুন দুটোর জন্য তো আরো দুবার ফাঁসি হবে না? আমার হাতে ছেড়ে দিলে আমি আগে একটা একটা করে ওর চোখ উপড়াবো, জিভ টেনে ছিঁড়বো, পুরুষাঙ্গ কাটবো। দাঁড়ান দাঁড়ান, অত উত্তেজিত হবেন না। অপরাধ এখনো প্রমাণ হয়নি। সেটা আপনাদের ইনএফিসিয়েন্সির জন্য হয়নি। অত বড় একটা অন্যায় করলো আর আপনারা এখনো প্রমাণই করতে পারলেন না। আমরা অযোগ্য হতেই পারি, কিন্তু এসব ব্যাপারে তাড়াহুড়ো করা ভালো নয়। সেই জন্যই তো বলছি, ওকে না হয় জামিনেই ছেড়ে দিন কয়েকদিনের জন্য। ওকে মারলে আমাদের যে আপনাকে ধরতে হবে। ধরবেন, মরতেও রাজি। আপনি অযথা রেগে যাচ্ছেন। অযথা? আপনার মেয়ে আছে। থাকার কথা নয়, আমি বিয়ে করিনি। তাহলে বুঝবেন কি করে? মেয়ের বাবা নই বলে কি আপনাদের দুঃখের কারণটা বুঝতে পারবো না? ওর গ্যারেজটায় আমি আগুন লাগাবো। সবর শুধু হাসল। শ্যামলী বলল, আচ্ছা, ওর সঙ্গে লকআপে কি দেখা করতে দেবেন? দেখা করতে চান? অবশ্যই চাই, দরকার হলে ঘুষ দেব। ঘুষ দিতে হবে না, তবে আমি চেষ্টা করব। সত্যি করবেন? করব। থ্যাংক ইউ। ছবিটা কার, মিস্টার দাশগুপ্ত? রিঙ্কু নামে একটা মেয়ের। ও, সে বারাসাতের মার্ডার কেসটা না? হ্যাঁ। ছবিটা কেমন দেখছেন? মেয়েটা তো দেখতে স্মার্ট অ্যান্ড লাভলি। আর কিছু? একটু দুষ্ট ছিল বোধহয়। হ্যাঁ, তা ছিল। আচ্ছা দাশগুপ্ত, এটা তো রাজ্য পুলিশের ব্যাপার। আপনি কেন ওদের কেসে ফেসে যাচ্ছেন? ইউ আর গোয়িং আউট অফ ইউর বাউন্ডস টু হেল্প দেম, তাই না? সবার একটু হাসল। হ্যাঁ মিস্টার ঘোষাল, ব্যাপারটা তাই। এই এক্সট্রা দায়িত্ব কেন নিলেন? মেয়েটাকে আপনার চেনা? না মশাই, আমি ফ্যাক খাটছি বলতে পারেন। কিন্তু কেন? রজতদার জন্য। রজতদা মানে ডিআইজি রজত গুপ্ত? হ্যাঁ। আপনাদের বুদ্ধিতে বুদ্ধিতে বেশ ভাব, তাই না? সবর হাসল। ঠিকই বলেছেন, বুদ্ধিরা অপেক্ষাকৃত স্মল কমিউনিটি, আর একটু বোধহয় ক্ল্যানিশও। রজতবাবু নিশ্চয় আপনার আত্মীয় হন? দূর সম্পর্কের। ওই তো, বুদ্ধিরা সবাই সবার আত্মীয়। আর এই মেয়েটা কি রজতবাবুর কেউ হয়? না। তাহলে ওর ইন্টারেস্ট কিসের? ইন্টারেস্ট কিসের তা আমি জানি না। আই ওয়াজ আস্কড টু হেল্প। সবই জানেন মশাই, বলবেন না। সবর হাসল। ছবিটা স্টাডি করছেন কেন? ছবি অনেক সময় অনেক কথা বলে। কেসটা কি খুব জটিল? মার্ডারারকে তো ধরেছেন। আমি ধরিনি, লোকাল পুলিশ ধরেছে। সময় মতো না ধরলে লোকটা গণপিটুনিতেই খুন হয়ে যেত। লোকে আজকাল বড্ড বেশি আইন হাতে নিচ্ছে। হ্যাঁ, তার জন্য ওভারঅল পরিবেশটাই দায়ী। লোকে পুলিশের উপর আস্থা হারিয়েছে, আইনের উপর বিশ্বাস নেই, দেশের চোর ডাকাত খুনিও তো বাড়ছে।
লোকটার এগেইনস্টে কেস দেওয়া হয়েছে? না, তবে কেস জোরালো, প্রমাণ হয়ে যাবে। তাহলে ভাবনা কি? কেস তো সোজা। তা ঠিক, কিন্তু লোকটার কনফেশন বের করা গেল না। তার কি কোনো প্রয়োজন আছে? সবার একটু আনমনা চোখে ঘোষালের দিকে চেয়ে বলল, আচ্ছা, একজন মানুষ কতটা পেইন সহ্য করতে পারে বলুন তো? আপনার তো এই বিষয়ে স্টাডি আছে। হঠাৎ এই প্রশ্ন কেন? কারণ আছে। বিভিন্ন প্রজাতির মানুষের বিভিন্ন সহ্য শক্তি। চীনাদের একটু বেশি সহ্য শক্তি আছে। ট্রাইবালদের মধ্যেও ফিজিক্যাল পেইন সহ্য করার ক্ষমতা অনেক বেশি। কেন বলুন তো? এই মার্ডার কেসের সাসপেক্ট ভজন আচার্য একজন ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণরা নাকি খুব বেশি ব্যথা সইতে পারে না। মহাভারতে কি একটা গল্প আছে না? হ্যাঁ, সেই বজ্রকীটের দংশনের গল্প তো। ব্রাহ্মণরা বোধহয় বেশি পেইন সহ্য করার ক্ষমতা রাখে না। এই লোকটা তাহলে এক্সেপশন। তার মানে? This man was brutally mauled by the public that day, but he kept his cool composure. ইনজুরি ছিল মারাত্মক, তবু কোন রকম এক্সপ্রেশন ছিল না। হাবু বলে একটা গুন্ডা আছে ওখানে, সে আর লোকাল মস্তানের ওকে বাড়দুই মেরেছে। একবার প্রচন্ড ভাবে, রড পাঞ্চ সবই ব্যবহার করা হয়। হাবু আমাকে বলেছে ভজন অত মার খেয়েও গ্যারাজের মুখে দাঁড়িয়ে তাদেরকে আটকেছে। যেদিন ডেড বডি পাওয়া গেল সেদিনও হাঁটুরে মার খেল লোকটা, হাসপাতালে দিতে হয়েছিল। হিরো নাকি? না, হিরো বলা যায় না, তবে অদ্ভুত। আর পুলিশের থার্ড ডিগ্রি? সে কথাতেই আসছিলাম। খুনের আগের রাতে ওর গ্যারেজের ঘরে একটা মেয়ে ছিল। স্ট্রং সাসপিশন মেয়েটা রিঙ্কু, কিন্তু ভজন আচার্যকে দিয়ে সেটা বলানো যায়নি। গত কিছুদিনের মধ্যে লোকটাকে বার কয়েকবার ইনহিউম্যান টর্চার সহ্য করতে হয়েছে, কিন্তু লোকটার যেন ফিজিক্যাল সেন্স বলে কিছুই নেই। এরকম কি হতে পারে? কারো কারো সহ্যের ক্ষমতা খুব বেশি থাকতে পারে, কিন্তু তা দিয়ে কি প্রমাণ হয়? বুঝতে পারছি না। যতদূর শুনেছিলাম আপনার হাতে সব প্রমাণ এসে গেছে। হ্যাঁ, লোকটা রেহাই পাবে না। আপনি বোধহয় জানেন না, লোকটা কিন্তু স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। তাই নাকি? ইন্টারেস্টিং। লোকটার স্ত্রী বলেন লোকটার সেক্স খুব উগ্র এবং ভায়োলেন্ট। শি লেফট হিম ফর দ্যাট। মাই গড। রিঙ্কুকে খুন করার পেছনে স্যাডিজম ছাড়া তো অন্য কোনো মোটিভ পাচ্ছি না। কেন? রেপ? হ্যাঁ, রেপ, কিন্তু লোকটার অত সেক্স সত্ত্বেও সে প্রসকোয়ার্টারে যেত না কেন বলুন তো? মেবি হি হ্যাড স্টেডি গার্লফ্রেন্ড। হাফ গেরস্ত তো আছে, তাদের তো প্রসকোয়ার্টারে পাওয়া যাবে না। তাছাড়া রেড লাইট এরিয়া তো বিশাল, আর সংখ্যাও কম নয়। সব কি খুঁজে দেখা সম্ভব? তা ঠিক, সম্ভাব্য জায়গাগুলিতে খোঁজ করা হয়েছে, কিন্তু আপনি তো ব্রড অ্যাঙ্গেলে ভাবছেন কেন? সবর মাথা নেড়ে বলল, ভাববার কোনো মানে হয় না। এবার ঘোষাল একটু হাসল। মিস্টার দাশগুপ্ত, আমি আপনাকে চিনি। আপনার কোথাও একটা খিচ থেকে যাচ্ছে। না, খিচ নয়। একটা কথা বলবেন? কি কথা? ভজন রেপ করে রিঙ্কুকে মার্ডার করল, তারপর সে স্পটে রয়ে গেল কেন? ও তো রাতেই কলকাতায় চলে আসতে পারত। ইজি, কলকাতায় পালিয়ে এলে ওর উপর সন্দেহ আরো বাড়ত। হয়তো ভেবেছিল ভালো মানুষ সেজে থাকলে লোকে সন্দেহ করবে না। হ্যাঁ, সেটা হতে পারে, সেটাই সম্ভব। আপনার কোনো জায়গায় কোনো গ্যাপ আছে বলে মনে হচ্ছে কি? সবার একটু চিন্তিত ভাবে বলল, না ঠিক তা নয়, তবে গ্যাপ কিছু নেই, কিন্তু কেসটা বড় সোজা সরল। তা তো হতেই পারে। আমাদের দেশের ক্রিমিনালরা তো আর মাথা খাটায় না বেশি, তাদের বেশিরভাগ কাজই মোটা দাগের। আপনি তো ভাবছেন কেন? সবার একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছি একটা কথা। কি বলুন তো? ভজন আচার্য রোজ সকালে পাড়ার কুকুরদের ডেকে পাউরুটি খাওয়াতো, কলকাতাতেও বারাসাতেও। সো হোয়াট, হি লাভস ডগ, এ তো হতেই পারে। কলকাতা একবার একটা কুকুর গাড়ি চাপা পড়ে ঠ্যাং ভাঙে,
তাকে তুলে নিয়ে ট্যাক্সি করে ভেটারিনারি হাসপাতালে নিয়ে ভালো করে এনেছিলেন ভজনবাবু। উনি এসপিসিএ মেম্বার এবং অ্যানিমেল লাভার। ঘোষাল একটু থমকালো, তারপর বলল, তাহলে তো ভাবতে হচ্ছে অ্যানিমেল লাভাররা হোমিসাইড করতে পারবে না তা নয়, স্প্লিট পার্সোনালিটি হতে পারে। তবে ইটস আ পয়েন্ট টু পন্ডার। কেসটার ডিটেলসে বলবেন? সবর বলল। রিঙ্কুর ছবিটা ভালো করে দেখে ঘোষাল বলল, হাউ ওল্ড ওয়াজ শি? 16? হ্যাঁ। ও কি ভজনবাবুকে বিয়ে করতে চেয়েছিল? হ্যাঁ। তাহলে তো একটু ভাবতে হচ্ছে, পুলিশ কি এই অ্যাঙ্গেলটা দেখেনি? লোকাল পুলিশ এত দেখতে চাইছে না, তাদের কাছে এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। ভজন আচার্য কনভিক্টেড হলে তারা বাহবা পাবে। একটা সলভড মার্ডার কেসকে কে কাঁচিয়ে দিতে চায় বলুন? তা তো বটেই। আপনি কি করতে চান? বুঝতে পারছি না। রিঙ্কুর পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন? হ্যাঁ। স্টমাকে কিছু পাওয়া গেছে? কি পাওয়া যাবে? ধরুন অ্যালকোহল। হ্যাঁ। বয়ফ্রেন্ডদের ক্রস করেছেন? দুজনেরই ফুলপ্রুফ অ্যালিবাই আছে। কেউই সেরাতে বারাসাতে ছিল না। একজন শিলিগুড়ি গিয়েছিল 2 দিন আগে, অন্যজন আগের দিন মামাবাড়ি কন্যাগর। আর কেউ? না। আচ্ছা, ডাক্তারি রিপোর্টে রেপের রিপোর্টটা কিরকম? সিঙ্গেল রেপ না গ্যাং রেপ? সিঙ্গেল। ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল? অ্যাপারেন্টলি। ওয়াজ ইট এ ফার্স্ট টাইম? হ্যাঁ। মেয়েটা উড়নচণ্ডী হলেও সেক্সটা আগে হয়নি। আপনাকে জিজ্ঞেস করা উচিত নয়, তবু বলি, মেয়েটা নখ দিয়ে কাউকে খামচে দিয়েছিল কিনা, বা রেপিস্টের লালা বা লোম বা চুল কিছু পাওয়া গেছে কিনা তা দেখেছেন? হ্যাঁ, নখে 2-1টা হিউম্যান টিস্যু পাওয়া গেছে। ভজনের সঙ্গে মিলেছে? মেলানোর চেষ্টা হচ্ছে, স্টিল আন্ডার প্রসেস। তবে আমি যতদূর জানি, লোকাল পুলিশ আমাকে মুখে বললেও কাজের টিস্যু পরীক্ষাটা হচ্ছে না। ওরা তো ডিপে যাবেই বা কেন? অর্থাৎ ভজন করা ঝোলাবেই? হ্যাঁ। দেন লেট দেম হ্যাং হিম। তাই তো দিচ্ছি মিস্টার ঘোষাল। লোকটা হয়তো সত্যি এই কাণ্ডটা করেছে, কিন্তু সন্দেহাতীত ভাবে ব্যাপারটা প্রমাণ হচ্ছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে জিংসটা একজন ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু সেই বিশেষ একজন খুবই স্টাবন। কে লোকটা? ওর স্ত্রী। কিভাবে? ওর স্ত্রী তো ওকে ঘেন্না করে শুনলাম। হ্যাঁ, তা করে। তাহলে ভজনবাবু তার স্ত্রীকে ঘেন্না করেন না। তাহলে কি দাঁড়ালো? ডিফিকাল্ট ব্যাপার। ভজনবাবু তার স্ত্রী সম্পর্কে কি বলেন? তেমন কিছু নয়। আমি জিজ্ঞেস করেছিলাম ওর স্ত্রী কেন চলে গেল। ভজন সংক্ষেপে বলেছেন আমার দোষে। শত চাপাচাপিতেও দোষটা অবশ্য কবুল করেননি। স্ত্রীর প্রতি অ্যাটিচিউড কেমন তা জিজ্ঞেস করে বলেছেন, ও ভালো মেয়ে, আমি খারাপ। ব্যাস। হ্যাঁ। তাহলে ওর স্ত্রী কি করবেন? ভজনবাবুকে ঘিরে একটা রহস্য আছে। ওর এই চুপ থাকা, জেদি মনোভাব আর মার খাওয়ার ক্ষমতা আমাকে সমস্যায় ফেলছে। তাই তো দেখছি। আমি যদি বিভাবরীকে রাজি করাতে পারতাম এবং উনি যদি লোকটার সঙ্গে একটু কথা বলতেন, তাহলে একটা কিছু বেরিয়ে আসতে পারত। এটা কি করে বলছেন? জাস্ট আ হাঞ্চ। ও, আরো একজন মহিলা ভজনবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন। তিনি কে? রিঙ্কুর মা, শ্যামলী। তিনি কেন দেখা করবেন? বোধহয় ভজনবাবুকে নিজের হাতে খুন করতে চান। আপনি রাজি হয়েছেন নাকি? হয়েছি। কেন? ভজনবাবুকে শক দেওয়ার কোনো চেষ্টায় আমি ছাড়ছি না। ও, আপনি সবসময় ডেঞ্জার নিয়ে খেলা করেন। ওয়াই নট? ঘোষাল হাসল।
ইটস ওকে ইফ ইট পেজ, কিন্তু এসব তো পন্ডশ্রম। মনে হচ্ছে তাই। বাই দ্য ওয়ে, রেপ করার সময় যদি রিঙ্কু ভজনবাবুকে বাধা দিয়ে থাকে, তাহলে ভজনবাবুর গালে বা গলায় বা পিঠে কিংবা হাতে নখের দাগ থাকার কথা তো। নিশ্চয়ই, তবে গণপ্রহারে ভজনবাবুর সারা শরীর এমনই ক্ষতবিক্ষত ছিল যে রিঙ্কুর নখের দাগের মতো সূক্ষ্ম জিনিস খোঁজা খড়ের গাধায় সূচ খোঁজার সামিল। তাও তো বটে। আরেকটা কথা বলুন তো, রিঙ্কু যদি ভজনের প্রেমেই পড়ে থাকে, তাহলে সেক্সের সময় বাধা দেবে কেন? কিন্তু আপনি তো বললেন ভজন ভায়োলেন্ট লাভার। সেক্ষেত্রে বাধা দিতেই পারে। সেটা ঠিক, তবু সব দিক ভেবে দেখতে হচ্ছে। চার্জশিট তো নিশ্চয়ই ফাইল করা হয়নি? না। ভজনবাবু উকিল নিয়েছেন? হ্যাঁ, ওর পরিবার জামিন চেয়েছে। এখন আপনার অ্যাঙ্গেল অফ থটটা কি? মাথা নেড়ে সবর বলল, আই এম ইন কনফিউশন। সবর দাশগুপ্তের মুখে এই কথা শুনবো ভাবিনি। সবর মৃদু হেসে বলল, ঘটনা নয়, আমাকে কনফিউজ করেছে লোকটা, ভজন আচার্য। লোকটাকে কি আপনার ক্রিমিনাল মনে হচ্ছে না? তা বলছি না, হতেই পারে। রজতদা আসলে কি চাইছেন বলুন তো? রজতদা ভেঙে কিছু বলেননি, তিনি শুধু আমাকে বলেছেন এই কেসটায় আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে, তুমি প্যারালাল ইনভেস্টিগেশন করো, আমি লোকাল থানায় বলে দিচ্ছি তোমার সঙ্গে কোঅপারেট করতে। ওর ইন্টারেস্টটা কোন দিকে বুঝতে পারছেন? ভিকটিম না সাসপেক্ট? সম্ভবত সাসপেক্ট। মাই গড, তাই আপনি মুশকিলে পড়েছেন। অনেকটা তাই। ছবিটা আবার দেখুন তো দাদা। ঘোষাল রঙিন ছবিটা তুলে নিয়ে দেখল, গায়ে একটা পোলকা ডটলা ঢিলা কামিজ, পরনে নীল জিন্স, একখানা সাইকেলে হেলান দিয়ে দাঁড়ানো, পেছন একটা মাঠ, মেয়েটির মুখে একটু হাসি। কিছু মনে হয় না, ছবি তো স্থির জিনিস, একটা এক্সপ্রেশন মাত্র, এ থেকে কি বোঝা যাবে বলুন? মেয়েটি কি সেক্সি? টিনেজাররা সবাই বয়সের গুণে অ্যাট্রাকটিভ, যৌবনে কুক্কুরি ধন্যা। আমি মহিলাদের ব্যাপারে একটু অনভিজ্ঞ, তাই জিজ্ঞেস করলাম। অনভিজ্ঞ থাকার দরকারটা কি? বয়স তো বোধ হয় 31-32 হলো। ওরকমই? তাহলে টোপরটা এবেলায় পড়ে ফেললেই তো হয়। ঘোষালদা, নিজের কথা ভুলে যাচ্ছেন? বছরখানেক আগেও আপনি ফ্যামিলি লাইফ নিয়ে আতঙ্কিত ছিলেন। হ্যাঁ দাশগুপ্ত, সেবার আপনি আমার পাশে না দাঁড়ালে মরতে হতো। ফ্যামিলি লাইফকে আমি একটু ভয় পাই। ভয়ও আছে, ভরসাও আছে। আমার এরকমই ভালো লাগে, সিঙ্গেল, অ্যাক্টিভ, ফ্রি। দাঁড়ান, আমার বউকে আপনার পেছনে লাগাবো, সে খুব ভালো ঘটকালি করে। সর্বনাশ, আমি ওর কাছে যাব? একটা রেপিস্ট খুনির কাছে আমি কেন যাব শহরবাবু? আমার তোর সঙ্গে কোনো সম্পর্কই নেই। জানি, সব জানি, আমি শুধু একটা জিনিস জানতে চাই। কি সেটা? সেদিন রাতে উনি সত্যি রিঙ্কুর সঙ্গে কথা বলছিলেন কিনা? অবভিয়াসলি রিঙ্কু, আর কে হবে? মানছি, কিন্তু সন্দেহের কোনো অঙ্কুর আমি রাখতে চাইছি না। এটা আপনার বাড়াবাড়ি। কোনো কিছুই বাড়াবাড়ি নয়, সত্যের শিকড়ে পৌঁছানো সবসময় কঠিন। সত্যকে আপনি স্বীকার করতে চাইছেন না। সত্য হলে অবশ্যই স্বীকার করব, কিন্তু আমাকে টানাটানি করছেন কেন? জেরা বা রুটিন প্রশ্ন করে ভজনবাবুর কাছ থেকে কিছুতেই কথাটা বের করা যাচ্ছে না। আপনি হয়তো জানেন না, লোকটার সহ্য শক্তি অসীম। আমি কাউকে এত ফিজিক্যাল টর্চার সহ্য করার পরে এত শান্ত থাকতে দেখিনি। তাতে কি হলো? লোকটাকে ক্র্যাকডাউন করাটাই আমার স্বার্থ। কেসটার যা অবস্থা, ভজনবাবুর রেহাই পাওয়ার কোনো উপায় নেই। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি না,
লোকটার ফাঁসি হোক কিংবা যাবজ্জীবন আমার কিছু আসে যায় না, কিন্তু লোকটার কাছ থেকে কথাটা বের করা যাবে না কেন? এটা কি আপনার জেদ বা প্রেস্টিজ ইস্যু? না, একেবারেই তা নয়। মেয়েটা যে রিঙ্কুই তা আপনার মনে হচ্ছে না কেন? মনে হচ্ছে, আবার হচ্ছেও না। বড্ড হেয়ালি করেন আপনি। আমার তো মনে হচ্ছে ভজন আপনাকে ঘুষ দিয়েছে। সবর হাসল। মনে রাখবেন, ভজনবাবু গুন্ডা বদমাশদের হাতে মার খেয়েও তাদের চাঁদা দেননি, ঘুষ দেওয়ার লোক নন। আমাকে কি করতে হবে? জাস্ট মিট হিম। মিট করে কথাটা বলতে হবে তো? তা হবে। কি বলবো তখন? যেমন মনে হয় বলবেন, প্রম্পট করার বা শিখে পড়ে যাবার কিছু নেই। আমি যে ওর উপর ভীষণ রেগেও আছি। তা থাকুন না, কি আসে যায় তাতে? কোন লাইনে কথা বলতে হবে তা তো বুঝতে পারছি না। নানান ধরনের কথা হতে পারে, বুদ্ধি খাটিয়ে বলবেন। বলার চেয়েও শোনাটা বেশি জরুরি। ও আমাকে সব বলবে কেন? উনি কারো সঙ্গে কথা বলছেন না বিশেষ, আপনার সঙ্গে নাও বলতে পারেন। তবে আমার ধারণা উনি আপনার উপর টর্চার করেছেন বলে একটু অপরাধবোধ থাকতে পারে। নরপশুদের অনুতাপ থাকে না, রিঙ্কুকে মেরেও কি অনুতপ্ত? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই। আপনি লোকটাকে দেখে বুঝতে চেষ্টা করুন। আমার কি দরকার? দরকারটা তো আপনার নয়, আমার। আপনি আমাকে বড্ড মুশকিলে ফেললেন। আচ্ছা, একটা শর্তে দেখা করব। কি শর্ত? আমি আপনার কথা মানছি, বদলে আপনি আমাকে সাক্ষী হওয়া থেকে রেহাই দেবেন। শর্তটা তো বেশ কঠিন, আমি চেষ্টা করব। আপনি কি জানেন যে আপনি খুব নাছোড়বান্দা লোক? জানি, আমার কাজটাই আমাকে আনপপুলার করে তোলে। কিন্তু আমি আপনাকে ডিসলাইক করিনি, বরং আপনি হেটোমেটো পুলিশের মতো নন বলে ফ্রিলি কথা বলেছি। তার জন্য আপনাকে ধন্যবাদ। কবে যেতে হবে? আজ এবং এখনই। আমার যে ভয় করছে। ভয় কি? লোকটা শোয়ার ঘরের নরপশু হলেও এমনিতে আসিক ম্যান। তবু নার্ভাস লাগছে। আমি কাছাকাছি থাকব। গরাদের ভেতর দিয়ে দেখা হবে তো? আপনি চাইলে তাই হবে। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যদি চিন্তিত না হন, আমার ইচ্ছা আপনাদের দেখাটা হোক পুলিশ কাস্টডির বাইরে কোথাও। সে কি, পুলিশ ওকে ছেড়ে দেবে? লিগ্যালি ছাড়বে না, তবে আমার আন্ডারটেকিং এ ছাড়বে। চলুন। ঠিক আছে, সব রিস্ক কিন্তু আপনার। নিশ্চয়ই। আপনার খুব আত্মবিশ্বাস, তাই না? না মিস ভট্টাচার্য, আত্মবিশ্বাস নয়, শুধু লজিক্যাল। ঠিক আছে, চলুন, আমি পোশাকটা পাল্টে আসছি। গাড়ি আছে? আছে, পুলিশের জিপ। অতি হবে। সবর যখন বিভাবরীকে নিয়ে বেরোলো তখন বেলা 2টো। পথে বিভাবরী তেমন কথা টথা বলল না। সবর জিজ্ঞেস করল, স্টিল ফিলিং নার্ভাস? হ্যাঁ। ওর প্রতি আপনার ঘেন্নার ভাবটা এখনো আছে? থাকবে না, আমি ভুলতে পারি না। সবর গাড়ি চালাতে চালাতে বলল, থানায় নয়, বারাসাতের একটা ফাঁকা বাড়িতে আপনাদের দেখা হবে। আপনি খুব রিস্ক নিচ্ছেন, কিন্তু থানায় ভালো ছিল, আমি সেফ ফিল করতাম। আপনার সেফটি নিয়ে ভাববেন না, ইউ উইল বি সেফ। বিভাবরী চুপ করে রইল। সবর যে বাড়িটায় নিয়ে এলো বিভাবরীকে, তা যে বড়লোকের বাগান বাড়ি তা দেখলেই বোঝা যায়। চারদিকে অনেকটা জমিতে ভারী সুন্দর নিবিড় গাছপালা, সামনে ফুলের বাগান। এই বর্ষাকালের শেষেও বাগানে ফুলের অভাব নেই। বাংলো প্যাটার্নের চমৎকার বাড়ির সামনে একটা মনোরম বারান্দা, তারপর ঘরটর। এটা কার বাড়ি সবরবাবু?
একজন বড় লোকের, কেউ থাকে না, ফাঁকা পড়ে থাকে, শুধু মালি আছে। জিপটা একেবারে বারান্দার কাছ ঘেঁষে দাঁড়ালো। সবর জিপ থেকে নেমে বলল, আসুন। কেউ নেই তো এখানে দেখছি। আসবে, কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। ভেতরে ঢুকে বিভাবরী চারদিকে চেয়ে দেখল, বৈঠকখানাটা কি সুন্দর করে যে সাজানো। বেশি আসবাবপত্র নেই, কিন্তু রুচির পরিচয় আছে। এখানে নয়, ভেতরে ডাইনিং হলে। বিভাবরী বলল, ঠিক আছে। ডাইনিং হলটাও দারুণ সাজানো। গ্লাস টপ মস্ত খাবার টেবিল ঘিরে গদিয়াটা চেয়ার, ভারী নরম। এয়ার কন্ডিশনার চলছে বলে ভ্যাপসা গরম থেকে এসে ভারী আরাম বোধ করল বিভাবরী। চারদিক নিস্তব্ধ। কি খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? জল খাবো, আর কিছু নয়। একজন পরিচ্ছন্ন পরিচারক ট্রেতে করে একটা টাম্বলার আর ঝকঝকে কাচের গ্লাস এনে সামনে রাখল। বিভাবরী খানিকটা জল খেয়ে বুঝল তার তেষ্টাটা নার্ভাসনেসের, বারবার তেষ্টা পাবে। সবর তাকে বসিয়ে রেখে বেরিয়ে যাওয়ার আগে বলল, আমি বা আর কেউ আসবে না, ঘাবড়াবেন না, জাস্ট ফেস হিম অ্যান্ড টক। বিভাবরী একটু হাসবার চেষ্টা করল, পারল না। খাওয়ার ঘরের পেছন দিককার দেয়াল জুড়ে বিশাল চওড়া চওড়া জানলা দিয়ে পেছনে সবুজ বাগান আর গাছপালার দৃশ্য দেখা যাচ্ছে। শুধু সবুজ যেন ছেয়ে আছে চারদিক। ঘরে বাইরের প্রাকৃতিক আলো আসছে। আজ একটু মেঘলা বলে ঘরে আলোটার তীব্রতা নেই। বিভাবরী বারবার ঘড়ি দেখছে। এক একটা মিনিট যেন এক একটা যুগ বলে মনে হচ্ছে। বিভাবরী ঢোক গিলছে বারবার, একটু করে জল খাচ্ছে আর ভাবছে লোকটাকে যে কি বলবে। মাথায় এতটা তালগোল পাকিয়ে আছে, কথা ঠিক বলতে পারবে কিনা সেটাই সন্দেহের ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক 5 মিনিটের মাথায় বৈঠকখানার দিককার ফ্ল্যাশ ডোর খুলে দুজন পুলিশ ঢুকল। ঢুকে দরজার দুদিকে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড বাদে ক্রাচে ভর দিয়ে যে লোকটা অতি কষ্টে ঘরে ঢুকল, তাকে দেখে চেনার উপায় নেই যে এই লোকটা সেই ভজন আচার্য। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, গালে স্টিকিং প্লাস্টার, পায়ে প্লাস্টার, ঠোঁট দুটো নীল হয়ে ফুলে আছে, একটা চোখও ব্যান্ডেজে ঢাকা। এত অবাক হল বিভাবরী যে বলার নয়। ভজন ঘরে ঢুকতেই পুলিশ দুজন বাইরে বেরিয়ে গিয়ে দরজাটা টেনে বন্ধ করে দিল। ভজন দরজার কাছেই খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, হাঁপাচ্ছে। তারপর দুটো ক্রাচে ভর দিয়ে অতি কষ্টে এগিয়ে এলো। বিভাবরীর হয়তো উচিত ছিল উঠে গিয়ে একটা চেয়ার টেনে ওকে বসতে সাহায্য করা, কিন্তু ভজনের অবস্থা দেখে এমনই ঘাবড়ে গেছে বিভাবরী, সে নড়তেও পারল না। ভজন খুব শব্দ করে শ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে। এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসবার চেষ্টা করতে গিয়ে অ্যালুমিনিয়ামের একটা ক্রাচ পড়ে গেল ঠনঠন করে। সেটা কুড়িয়ে নেয়ার জন্য নিচু হওয়ার ক্ষমতাও নেই লোকটার। ভারসাম্যহীন শরীরে কোন রকমের চেয়ারের পেছনটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল সে। চেয়ার নিয়ে উল্টেই পড়ে যেত, কিন্তু সেটা ঝুঁকে কোন রকমে আটকাল। তারপর অতি কষ্টে চেয়ারে বসে কিছুক্ষণ মাথাটা নুইয়ে শুধু শ্বাস নিতে লাগলো, বড় বড় শ্বাস। কথা বলার মতো অবস্থায় নয়। লোকটার যে এ দশা হয়েছে তা তো একবার বলেনি সবর। কে এই অবস্থা করল? পুলিশ? কিছুক্ষণ স্তব্ধ বিস্ময়ে লোকটার দিকে চেয়ে রইল বিভাবরী। গত 13-14 দিনে দাড়ি কামানি বলে মুখটা দাড়িতে ঢাকা, গোফ নেমে ওপরে ঠোঁট আড়াল করেছে। বিভাবরী খুব ধীরে উঠে গিয়ে মেঝে থেকে ক্রাচটা তুলে অন্য ক্রাচটার পাশে টেবিলের গায়ে হেলিয়ে দাঁড় করিয়ে রাখল। তারপর নিজের চেয়ারে ফিরে এসে বসে ক্ষীণ গলায় বলল, জল খাবে? লোকটা মাথা মৃদু নেড়ে বলল, খাবে না। এই দশা কে করল? পুলিশ? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রজাপতির মৃত্যু পুনর্জন্ম উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি কল্লোল। আপনারা যারা আমাদের সাথে আছেন সবসময়ের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা।